বাংলাদেশের বাঘা বাঘা নেতারা ভোটের আগে জনগণের পেছনে লক্ষ লক্ষ টাকা এমনিতে কিন্তু ঢালে না। কারণ একবার ক্ষমতার গদিতে বসতে পারলেই এর থেকে ১০০ গুণ অর্থাৎ কোটি কোটি টাকা এরা নিজেদের পকেটে পুরতে পারে। ভাবছেন শুধুই কি বেতন? আরে না, আসল খেলা তো অন্য জায়গায়। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান আর বিরোধী দলের নেতা হিসেবে জামায়াতের ডক্টর শফিকুর রহমান এবং তরুণ তুর্কি নাহিদ ইসলাম চিফ হুইপ হয়ে যা পাচ্ছেন তা শুনলে আপনার চোখ কপালে উঠবে। জনগণের ট্যাক্সের টাকায় এদের লালে লাল হওয়ার গল্প শুনলে সাধারণ মানুষের মাথা ঘুরে যাওয়াটাই স্বাভাবিক। গাড়ির তেল থেকে শুরু করে বাড়ির চাকর বাকর এমনকি চিকিৎসার খরচ সবই ফ্রি। লুটেরা সরকার ব্যবস্থা পাল্টেছে ঠিকই, কিন্তু গদিতে বসা নেতাদের এই রাজকীয় বিলাসিতা কি কমেছে, নাকি নতুন মোড়কে সেই পুরনো কারবারই আবার ফিরে এসেছে? সম্পদের পাহাড় আর টাকার খনি কিভাবে এদের পায়ের কাছে লুটিয়ে পড়ছে, আজকের ভিডিওতে সেই অজানা সব তথ্যই ফাঁস করে দেওয়া হবে। দেশের সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা প্রধানমন্ত্রী পদের সুযোগ সুবিধার কথা শুনলে যে কারো মনে হবে এ যেন এক আলাদিনের চেরাগ হাতে পাওয়ার মতো ঘটনা। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর তিনি যে বেতন কাঠামোতে ঢুকেছেন তা সাধারণ মানুষের কল্পনারও বাইরে। সরকারি হিসেব অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রীর মাসিক বেতন মাত্র ১,১৫,০০০ টাকা। এই অঙ্কটা শুনে হয়তো অনেকেই ভাবতে পারেন যে দেশের প্রধান হিসেবে এই টাকাটা তো খুব একটা বেশি নয়, কিন্তু এখানেই লুকিয়ে আছে আসল রহস্য। কারণ এই বেতনটা তো কেবল আইসক্রিম খাওয়ার খরচের মতো একটা বিষয় মাত্র। আসল টাকার খনি হল প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দকৃত স্বেচ্ছাধীন তহবিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে একজন প্রধানমন্ত্রীর ক্ষমতার দাপট যতটা না তার পদে, তার চেয়েও বেশি এই ফান্ডের ব্যবহারে। সরকারি আইন অনুযায়ী প্রধানমন্ত্রী বছরে ১.৫ কোটি টাকা নিজের ইচ্ছামতো খরচ করতে পারেন। এই টাকার কোনো অডিট হয় না বা এই টাকা কোথায় খরচ হলো তার কোনো কৈফিয়ত কাউকে দিতে হয় না। অর্থাৎ এটা পুরোপুরি তার ব্যক্তিগত মর্জির ওপর নির্ভরশীল এক বিশাল ধনাগার। এখানেই শেষ নয়, বরং চমকপ্রদ সব তথ্য আরও বাকি আছে। প্রধানমন্ত্রীর থাকার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে বরাদ্দ থাকে গণভবন, কিন্তু তিনি যদি মনে করেন যে তিনি গণভবনে থাকবেন না, বরং নিজের ব্যক্তিগত বাড়িতে থাকবেন, তাহলেও কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে রাষ্ট্র তাকে প্রতি মাসে পাক্কা ১ লাখ টাকা করে বাড়ি ভাড়া বুঝিয়ে দেবে। ভাবুন একবার, নিজের বাড়িতে থেকেও রাষ্ট্রের কাছ থেকে ভাড়ার টাকা নেওয়ার এমন সুযোগ আর কোনো চাকরিতে আছে কিনা? এর বাইরে দৈনিক ভাতার বিষয়টা আরও চমকপ্রদ। প্রধানমন্ত্রী হিসেবে তিনি প্রতিদিন ৩,০০০ টাকা করে আলাদা ভাতা পান, অর্থাৎ মাসে ৯০,০০০ টাকা শুধু দৈনিক ভাতা হিসেবেই তার পকেটে ঢোকে। ভ্রমণের বিষয়টিতেও রয়েছে রাজকীয় কারবার। প্রধানমন্ত্রী যখন রাষ্ট্রীয় সফরে বা চিকিৎসার প্রয়োজনে দেশের বাইরে যাবেন, তখন তার বিমান ভাড়া থেকে শুরু করে থাকা খাওয়া এবং চিকিৎসার পুরো খরচ বহন করবে রাষ্ট্র। তারেক রহমানের ভ্রমণের সময় ২৫ লাখ টাকার বিমা কভারেজ থাকবে, যা সম্পূর্ণ সরকারি খরচে করা হবে। একজন সাধারণ মানুষ যখন সরকারি হাসপাতালে সিট পায় না বা ওষুধের অভাবে ধুঁকে মরে, তখন রাষ্ট্রপ্রধানের চিকিৎসার জন্য কোটি কোটি টাকা খরচ করা হয়, যা সত্যিই সাধারণ মানুষের জন্য এক বড় দীর্ঘশ্বাসের কারণ। এবার আসা যাক বিরোধী দলের নেতা প্রসঙ্গে। রাজনীতির মাত্রে একসময় যারা পুলিশের তাড়া খেয়ে পালিয়ে বেড়াতেন, সময়ের ব্যবধানেই তারাই এখন রাষ্ট্রের ভিআইপি। বিরোধী দলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান যে প্রোটোকল বা সুযোগ সুবিধা পাচ্ছেন, তা শুনে অনেকের চোখ কপালে উঠতে বাধ্য। আইন অনুযায়ী সংসদের বিরোধী দলীয় নেতা একজন পূর্ণ মন্ত্রীর বা ফুল মিনিস্টারের সমান মর্যাদা ভোগ করেন, আর এই মর্যাদার সাথে সাথেই চলে আসে এক গাদা সুযোগ সুবিধা। সরকারিভাবে তিনি প্রতি মাসে বেতন পাবেন ১,৫০,০০০ টাকা। এরপরে আসা যাক বাড়ির কথায়। বিরোধী দলীয় নেতার জন্য রাজধানীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত মিন্টো রোড বা হেয়ার রোডে বরাদ্দ থাকে আলিশান সরকারি বাংলো। সাধারণ মানুষ যেখানে ঢাকায় ছোট একটা বাসা ভাড়া নিতে গিয়ে হিমশিম খায়, সেখানে বিরোধী দলীয় নেতা থাকেন এক বিশাল প্রাসাদে, যার কোনো ভাড়া তাকে দিতে হয় না। শুধু ভাড়াই ফ্রি নয়, এই বিশাল বাড়ি রক্ষণাবেক্ষণ এবং সাজসজ্জার খরচও বহন করে সরকার। বাড়ির আসবাবপত্র কেনার জন্য বা সাজানোর জন্য বছরে ৫ লাখ টাকা বরাদ্দ থাকে, অর্থাৎ প্রতি বছর তিনি চাইলে তার ড্রয়িং রুমের সোফা বা বেডরুমের খাট পাল্টে ফেলতে পারেন সম্পূর্ণ সরকারি টাকায়। এই বাড়ির বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল এবং টেলিফোন বিলের কোনো চিন্তা তাকে করতে হয় না, কারণ সবই ফ্রি। বাড়ির ভেতরে ও বাইরে তার সেবায় নিয়োজিত থাকে এক বিশাল স্টাফ বাহিনী। একজন পিএস এবং একজন এপিএস ছাড়াও তার ব্যক্তিগত প্রয়োজনে সরকারি খরচে নিয়োগ দেওয়া হয় বাবুর্চি, মালি, পরিচ্ছন্নতা কর্মী এবং পিয়ন সহ প্রায় ৮ থেকে ১০ জন কর্মচারী। এরা সব সময় তার হুকুম পালনের জন্য প্রস্তুত থাকে। ডক্টর শফিকুরের নিরাপত্তার জন্য থাকবে পুলিশ প্রোটোকল এবং গানম্যান, পাশাপাশি তার গাড়িতে উড়বে জাতীয় পতাকা। রাস্তায় বের হলে সাইরেন বাজিয়ে চলা গাড়ির বহর দেখে বোঝার উপায় থাকবে না যে তিনি বিরোধী দলের নেতা নাকি সরকার প্রধান। অন্যদিকে সংসদের আরেক গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ চরিত্র হলেন চিফ হুইপ। এবারের সংসদে এই পদে এসেছেন তরুণ তুর্কি এবং ছাত্র আন্দোলনের অন্যতম মুখ নাহিদ ইসলাম। ছাত্রনেতা থেকে সরাসরি সংসদের চিফ হুইপ হওয়ার ঘটনা বাংলাদেশের ইতিহাসে বেশ বিরল।
আর এই পদের সাথে জড়িয়ে আছে প্রতিমন্ত্রীর বা স্টেট মিনিস্টারের সমান মর্যাদা। নাহিদ ইসলামের এই উত্থান অনেক প্রবীণ নেতার জন্য এখন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ চিফ হুইপ হিসেবে সংসদে তার ক্ষমতাই আলাদা। তার কাজ হলো দলীয় এমপিদের নিয়ন্ত্রণে রাখা, বা সোজা কথায় বললে এমপিদের সাইজ করা। সংসদে কে কথা বলবে, কে কতক্ষণ সময় পাবে, বা কে কোন পক্ষে ভোট দেবে, এসব কিছুই নিয়ন্ত্রণ করেন চিফ হুইপ। এই বিশাল ক্ষমতার পাশাপাশি তিনি পাচ্ছেন প্রতিমন্ত্রীর সমান সব সুযোগ সুবিধা। তার জন্য বরাদ্দ থাকছে সরকারি ফ্ল্যাগ স্ট্যান্ডযুক্ত গাড়ি। ঢাকার রাস্তায় যখন তার গাড়ি চলবে, তখন পতাকাবাহী সেই গাড়ির দিকে তাকিয়ে অনেকেই অবাক হবেন যে তরুণ বয়সে এমন ক্ষমতার দাপট আর বিলাসিতা খুব কম মানুষের ভাগ্যেই জোটে। সরকারিভাবে তিনি প্রতি মাসে বেতন পাবেন 1,05,000 টাকা। সেই সঙ্গে থাকার জন্য তিনিও পাচ্ছেন মিন্টো রোড বা সংসদ সদস্য ভবনের ভিআইপি কোটায় সুসজ্জিত সরকারি বাসভবন। এই বাসাগুলো আসবাবপত্র দিয়ে সাজানো থাকে এবং সব ধরনের ইউটিলিটি বিল সরকারের খাত থেকেই যায়। তার দপ্তরেও সরকারি খরচে পিএস, এপিএস এবং অন্যান্য স্টাফ নিয়োগ দেওয়া হয়। ছাত্র রাজনীতি করার সময় যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে মিছিল করেছেন, আজ তারা ক্ষমতার গদিতে বসে এসি রুমের ঠান্ডা হাওয়ায় দেশ পরিচালনার অংশীদার। তবে সমালোচকরা বলছেন, ক্ষমতার এই লোভ বা মোহ তরুণ নেতাদের আদর্শ থেকে দূরে সরিয়ে দেয় কিনা সেটাই এখন দেখার বিষয়। বাঘা বাঘা নেতারাও এখন সংসদে নাহিদ ইসলামের তোয়াক্কা করতে বাধ্য হচ্ছেন, কারণ চিফ হুইপের কলমের খোঁচায় অনেক এমপির কপাল পুড়তে পারে। তাই বয়স কম হলেও ক্ষমতার অঙ্কে তিনি এখন বড় ফ্যাক্টর। এবার আসা যাক সাধারণ সংসদ সদস্য বা এমপিদের সুযোগ সুবিধার কথায়। এমপি হওয়ার জন্য কেন নেতারা কোটি কোটি টাকা খরচ করেন, তার আসল কারণটা জানলে আপনি চমকে যাবেন। এমপি হওয়ার পর একজন নেতা যে সুযোগটা সবার আগে লুফে নেন, তা হলো শুল্কমুক্ত বা ট্যাক্স ফ্রি গাড়ি আমদানির সুবিধা। বাংলাদেশে একজন সাধারণ নাগরিক যদি বিদেশ থেকে একটি গাড়ি আমদানি করতে চান, তাহলে তাকে গাড়ির দামের ওপর প্রায় 300% বা তারও বেশি শুল্ক বা ট্যাক্স দিতে হয়। অর্থাৎ 1 কোটি টাকার গাড়ি কিনতে গেলে ট্যাক্স সহ দাম পড়ে 3 থেকে 4 কোটি টাকা। কিন্তু একজন এমপি ওই একই গাড়ি আমদানি করতে পারেন একদম শূন্য শুল্কে, অর্থাৎ কোনো ট্যাক্স ছাড়াই তারা কোটি টাকার ল্যান্ড ক্রুজার বা প্রাডো জিপ নামিয়ে ফেলেন। এই একটি জায়গাতেই তারা জনগণের হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি দেওয়ার বৈধ লাইসেন্স পেয়ে যান। হয়তো একেই বলে সত্যিকারের আলাদিনের চেরাগ। এই গাড়িগুলোই তারা 5 বছর পর বিক্রি করে দিয়ে আবার নতুন গাড়ি আনেন এবং এভাবেই সম্পদের পাহাড় গড়তে থাকেন। গাড়ির পর আসে প্লট বা ফ্ল্যাটের হিসেব। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ বা রাজুকের পূর্বাচল, উত্তরা বা ঝিলমিল প্রকল্পে এমপিদের জন্য বিশেষ কোটায় প্লট বরাদ্দ রাখা হয়। কাঠাপ্রতি নামমাত্র মূল্যে সরকার তাদের এই জমিগুলো দেয়, যার বাজার মূল্য আসলে কোটি কোটি টাকা। একটা প্লট বরাদ্দ পেলেই একজন এমপি রাতারাতি লালে লাল হয়ে যান। অথচ সাধারণ মানুষ সারা জীবন হাড় ভাঙা খাটনি খেটেও ঢাকায় এক টুকরো জমি কেনার স্বপ্ন পূরণ করতে পারেন না। এমপিদের এই প্লট বাণিজ্য এখন ওপেন সিক্রেট। এছাড়াও নির্বাচনী এলাকায় অফিস খরচ চালানোর জন্য তারা মাসে 15,000 টাকা করে পান। যাতায়াত ভাতা হিসেবে পান মাসিক 70,000 টাকা। এর বাইরেও জ্বালানি তেল বা লুব্রিকেন্ট কেনার জন্য আলাদা টাকা দেওয়া হয়। এছাড়া বছরে 5 লাখ টাকা থোক বরাদ্দ থাকে, যা তারা স্বেচ্ছাধীন তহবিল হিসেবে খরচ করতে পারেন। যদিও অভিযোগ আছে এই টাকাটা বেশিরভাগ সময় সঠিক উন্নয়ন কাজে লাগে না, বরং দলীয় নেতাকর্মীদের পকেটে যায়। এত সব সুযোগ সুবিধা পাওয়ার পরেও অনেক এমপি ঠিকমতো সংসদে উপস্থিত থাকেন না বা জনগণের কথা বলেন না। তারা ব্যস্ত থাকেন নিজেদের ব্যবসা বাণিজ্য আর আখের গোছাতে। লুটেরা সরকার বদলানোর কথা বলে যারা ক্ষমতায় আসেন, তারাও শেষ পর্যন্ত এই সিস্টেমের ভেতরেই ঢুকে পড়েন। কারণ এই সিস্টেমটা এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে একবার কেউ এখানে ঢুকলে সে আর বেরোতে না পারে। ক্ষমতার এই দাপট আর অর্থের এই ঝনঝনানি দেখে মনে হয় জনসেবা এখন কেবলই কেতাবি বলি। বাস্তবে সবাই নিজের ঘর গোছাতেই ব্যস্ত। লুটেরা সরকার বদলায়, মুখ বদলায়, কিন্তু এই ভোগবাদী চরিত্র বদলায় না। জনগণ শুধু তাকিয়ে তাকিয়ে দেখে আর দীর্ঘশ্বাস ফেলে, কারণ দিন শেষে সব বিল বা খরচ তো তাদের পকেট থেকেই যায়। এই সিস্টেমের কোনো পরিবর্তন হবে কিনা তা হয়তো সময়ই বলে দেবে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এটুকু বলা যায় যে রাজনীতি এখন আর ত্যাগের বিষয় নয়, বরং এটি এখন দ্রুত বড়লোক হওয়ার সবচেয়ে সহজ মাধ্যম।